প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমার কাছে আজকে একটা কল রেকর্ড এসছে, তো আমি ওটা আপনাদেরকে প্রথমে শোনাবো। আহ, দেখুন যে আপনারা আইডেন্টিফাই করতে পারেন কিনা কার সঙ্গে কথা হচ্ছে। তবে এখানে নাম উঠে আসছে রাম বলে, রাম। আর ঘাটাল শব্দটা আছে। চাকরি দেওয়ার একটা কথা আর কি। এক মহিলা মানে ফোন করেছিলেন রাম বলে একজনকে, এবং আমি শুনেছি কথাটা, মানে কল রেকর্ডটা। তো আমার তো শুনে যেটা মনে হলো, রাম যেন চাকরির ফেরিওয়ালা, সব রকমের চাকরি তার কাছে আছে। তো দর্শক, আগে কল রেকর্ডটা শুনুন, আমি যেটা আপনাদেরকে শোনাতে চাইছি। তারপর যদি আপনারা বলতে পারেন যে এই রাম অ্যাকচুয়ালি কে রাম। রাম বলে একজন, আমরা শুনেছি এমপির ঘনিষ্ঠ, মানে পিএ টাইপের আর কি, নাকি পিএ অতটা বলতে পারবো না, এটা কিন্তু আমরা শুনেছিলাম। তো আমি আপনাদেরকে আগে কল রেকর্ডটা একটু শোনাই, যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন। চাকরির বিষয়ে কল রেকর্ড শুনুন দর্শক। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো রামদা, সত্য কথা বলবে। যদি তোমার এটা এই ফোন হোয়াটসঅ্যাপে করতে হোয়াটসঅ্যাপে করবে। না না, বলুন না, বলুন না। সত্য কথা বলবে। দেখো, এখন যা রাজনীতির পরিস্থিতি আমি বুঝতে পারছি, তুমি যে ওই চাকরিটার ম্যাটারটা আছে, ওটা কি হবে না হবে না, মানে ওটা কি পরিস্থিতি আমি তো বুঝতে, তোমার মজবুরি। ওইটা আমি লোকালি করে দেবো, বলে দিয়েছি তো আপনাকে। লোকাল তুমি লোকাল তুমি কোন ডিপার্টমেন্টে করাবে? ওই ব্যাংকে এলডিবি ব্যাংকে। এলডিবি ব্যাংকে করাবে? হ্যাঁ। দেখো, এলডিবি ব্যাংকে তো কাল তোমাদের সোশ্যাল মিডিয়ায় দেখছি কি ওই কে কে সব বিনা তথ্যতে কি চাকরি করে দিয়েছে, তাদের চলছে, ঘাটাল নিউজ চালাচ্ছে। কোথায়? এলডিবি ব্যাংকে না কলেজে কি এলডিবি ব্যাংকে কোনো চাকরি হয়নি। বিভাস না কে তোমাদের কর্পোরেশনের যারা আছে আর কি, তারা নাকি কি বিনা তার কার বউ শালিকে না কাকে সব চাকরি করে দিয়েছে। কি জানি, আমি জানি না। ঘাটাল নিউজে আছে, দেখো তুমি। কালকে ছেড়েছে? হ্যাঁ, যে ওই ইনকোয়ারির জন্য ওরাই করছে, যে বিনা পুরো অনিয়মে, শীতল কপাট বলেছে একটা অনিয়মিতা করে চাকরি করেছে বলে। কি জানি, তুমি দেখো ভালো করে। আমি জানো তো তো দেখো, তুমি তো বলেছিলে বীর সিংহ এতে করে দিবে ওটা। বীর সিংটা তো অ্যাকচুয়ালি কি হয়েছে, বীর সিংটা লোক না, অফিসটা হয়নি বলে লোক দেওয়া হচ্ছে না। তো আমি ওকে জানিয়েছিলাম ওই এলডিবি ব্যাংকে করাবো না, বীর সিং এতে তুমি তো বললে তোমার হাতে 20টা চাকরি আছে। না না না, বিষয় হলে কি হবে, এখনো তো বীর সিং এর তো সেটা বানাতে পারেনি এখন। এখন তো খালি রাস্তায় অফিস সেট বানাতে, অফিস সেট বানাতে কি করে চাকরি। আর আর কলেজের যে চাকরিগুলো ছিল এখনো করা হয়নি, ওই গন্ডগোলের জন্য করা হয়নি। 5টা। কলেজে কতগুলো আছে তোমার হাতে? 5টা। কলেজে 5টা। আর এতে কটা আছে তোমার ওই এলডিবিতে? 19টা। এলডিবিতে 19টা আছে। তো কয়জন ঢুকে গেছে এখন অব্দি? একটাও ঢুকেনি, এইসব গন্ডগোলের জন্য একটা ঢুকে। আচ্ছা, তো তোমার মনে হয় এই গন্ডগোল মোটামুটি হয়ে তুমি এলডিবিতে করে দিবে? হয়ে যাবে তো পাক্কা? হ্যাঁ, দেখো আমার ব্যাপারটা কি জানো, ওই যে মেয়েটার জন্য তোমাকে চাকরি বলেছিলাম, ওর যেখানে বিয়ে হয়েছে সেও তার হচ্ছে শ্বশুর হচ্ছে তোমাদেরই অঞ্চল পার্টির প্রধান। আমি জানি, আমার কাছে। এবারে দেখো, সে আমাকে ডাইরেক্ট নিজে ফোন করছে, আপনি আমার বৌমার চাকরিটা ব্যবস্থা করে দিবেন বললেন। রামবাবুকে কাছে আমি গেলাম, আর রামবাবু সেভাবে আমাদেরকে কোনো করছে না। ভালো করে কথা বলেছি এবং আমি বলেছি ডিসেম্বরের আগে হবে না, আমি জানি। ঠিক আছে, আমি এটা নিয়ে হোয়াটসঅ্যাপে আপনাকে রাত্রে কথা বলবো। দর্শক, এই হচ্ছে কল রেকর্ড, ভাইরাল হয়েছে, আমার কাছে এসছে। রামবাবু, বীরসিংহ, ঘাটাল, শীতল কপাট, এসব নামগুলো এলো। তার মানে এটুকু বুঝতে পারছি ঘাটাল এলাকার বিষয়। দর্শক কি বলবেন? মনে হলো না যে চাকরির ফেরিওয়ালা? এলডিবি মানে হচ্ছে, মানে এলডিবি ব্যাংক বলতে এমনি ব্যাংক নয়,
আবার হয়তো বলবেন ব্যাংক মানে তো কেন্দ্রের ব্যাংকের ব্যাপার, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক, ওই ব্যাংক। ওখানে কত চাকরি, তারপরে কলেজে চাকরি, মানে চাকরির পুরো ফেরিওয়ালা কোটা। আমি জানি না এবারে এই কল রেকর্ডের সত্য মিথ্যা, আমি আরো চেষ্টা করছি, আরো গভীরে যাওয়ার চেষ্টা করছি। যে মহিলার কথা শোনা যাচ্ছে তিনি আর কাউকে ফোন করেছিলেন কিনা সেটাও জানার চেষ্টা করছি। এই রাম কে রাম জানার চেষ্টা করছি। এই রাম এমপির ঘনিষ্ঠ বা কেউ কিনা সেটাও জানার চেষ্টা করছি। ওই মহিলা আহ মানে যেটা বুঝতে পারছি চাকরির কথা হয়েছিল, পাচ্ছেন না, সেটা নিয়ে এত কথা। ফলে উনি আরো উপরের দিকে এমপির কাজ পর্যন্ত পৌঁছেছিলেন কিনা, তাকে ফোন করেছিলেন কিনা, সেগুলোও জানার চেষ্টা করছি। ধাপে ধাপে দর্শক সেগুলো আমি যা যা জানতে পারবো, যদি আর কোনো কল রেকর্ড থাকে সেগুলো বের করার চেষ্টা করছি। তবে যা যা পাবো আপনাদেরকে কিন্তু আমি দেখাতে দেখাতে যাব। তবে যেটুকু শুনলাম আমি শুধু অবাক হচ্ছি। অবাক হচ্ছি বলতে এটাই হয়েছে, মানে কিভাবে চাকরিগুলো সব সেল করা হয়েছে, বিক্রি করা হয়েছে। আজকে জাস্টিস গাঙ্গুলি যখন এইসব নিয়ে অর্ডার করেছেন, প্রশ্ন তুলেছেন, এখন যেহেতু তিনি একটি দলে যুক্ত হয়ে গেছেন, এখন সেই দলের যোগটাকে ইস্যু করে সব দুর্নীতিগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক। নিজেদেরকে সৎ বলে জাহির করার চেষ্টা করছে শাসক। আর যখনই কিছু একেবারে ধরা পড়ে যায় তখন বলে হাতের 5টা আঙুল তো সমান নয়, 5টা আঙুল তো সমান নয়, সব দিকে তো নজর রাখা সম্ভব নয়। যখন একেবারে হাতে নাতে তথ্য সামনে চলে আসে তখন বলে। ফলে এটা কায়দা কানুন নিজেদেরকে বাঁচানোর। এই যে আবার গতকাল দেখলেন তো সব কত কি হলো ব্রিগেডে। আমি ভাবি বাংলার মানুষকে যে তারা কি এখনো জাগ্রত হবেন না? এই দিনের পর দিন চুরি জোচ্চুরি করে তারা তাদের ক্ষমতাকে জাহির করার চেষ্টা করে যাবে, আর বাংলার মানুষ শুধু তাদেরকে ভোট দিয়েই যাবে, ভোট দিয়ে যাবে, আর ছেলেমেয়েরা পড়াশোনা করে রাস্তাতে কান্নাকাটি করবে। মানে এটাই কি শুধু ওই লক্ষ্মীর ভান্ডার ওই ভাতাতেই সন্তুষ্ট? আমি এটা ভাবি মাঝে মধ্যে। যারা চুরি জোচ্চুরি করেছে তাদেরই দেখছি দাপট বাড়ছে। আরে অবাক করছে দর্শক, তাদেরই দেখছি দাপট বাড়ছে। এই যে কল রেকর্ড যেটা এসছে, ভাবুন তো, যাকে ফোনটা করা হয়েছে তিনি অস্বীকার করেছেন যে না আমি এইভাবে চাকরি বাকরি দিতে পারি না। তিনি পরিষ্কার স্বীকার করছেন তার হাতে কত কোটা। কে হে? 19টা 5টা এত কোটা কে হে? কে তিনি? কিসের কোটা? প্রশ্ন করবেন না দর্শক? প্রশ্ন করবেন না? শুধু কেন্দ্রীয় বঞ্চনা বলে গল্প শোনানো হবে, আর ভাতা দিচ্ছি বলে গল্প শোনানো হবে, ভোট দিয়ে দেবেন। কেন্দ্রীয় বঞ্চনার কিসের জন্য সেটা প্রশ্ন করবেন না? যেভাবে তোমরা চুরি করো, তোমাকে আবার টাকা দেবে কিসের? হ্যাঁ, আর বলে আমাদের এখানকার টাকা আমাদের ভাগ। কিসের ভাগ? এখান থেকে যা টাকা ওঠে তাতে তুমি কত ভাগ পাও? আর অনেক রাজ্যে দেখুন যেখানে ডাবল ইঞ্জিন সরকার চলছে বা অন্য সরকার চলছে, তারা কিভাবে কেন্দ্রের সাহায্য পেয়ে যাচ্ছে দিনের পর দিন। কেন পাচ্ছে? আর আমাদের এখানে সব টাকা আটকা হয়তো নেই, যেগুলো আটকে রাখা হয়েছে সব টাকায় আটকে রাখা যায়, কিন্তু মিড ডে মিলে যা চুরি হয়েছে মিড ডে মিলের টাকাটাও আটকে দেওয়া যায়। কিন্তু মিড ডে মিল যেহেতু সেন্সিটিভ একটা বিষয়, সেই জন্য হয়তো কেন্দ্র এখনো দিয়ে যাচ্ছে, কিন্তু আটকে দেওয়ার কথা। যেভাবে চুরি হয়েছে টাকা হচ্ছে, তো তুমি চুরি করবে, তুমি হিসেব দেবে না, টাকা দিয়ে দেবে, সেটাকে অন্যভাবে তুমি বোঝাবে যে কেন্দ্র বঞ্চনা করছে, বাঙালি বিদ্বেষী। আরে বাংলাটা ভারতবর্ষের অংশ, সেটা মানুষকে বোঝানোর চেষ্টা, সেটা মানুষকে বলো বাংলাটা ভারতবর্ষের বাইরে নয়। এই বিদ্বেষ কেন তৈরি করা হচ্ছে? গতকাল থেকে আরো সেটা শুরু হয়েছে। এইসব করবে, বঞ্চনা বলে দাগার চেষ্টা করবে, উল্টো পাল্টা ব্যাখ্যা করবে, আর আপনারা সব শুনে যাবেন, চোখ বন্ধ করে শুনে যাবেন। একটু খতিয়ে দেখবেন না? একটু যাচাই করে দেখবেন না?
একটু নেট ঘেটে বুঝবেন না? আমরা করছি, আমরা ঘর দিয়েছি, আমরা জল দিয়েছি, দেখবেন না কারা ঘর কারা জল দিচ্ছে, সেখানে কেন্দ্রের শেয়ারটা কত। দিদি বলছেন, আমি কালকে শুনছিলাম, আমি এই কথাগুলো একটু বলে দিই আপনাদেরকে। বলছেন যে কেন্দ্র বলছে আবাসে এত টাকা দিয়েছি। আবাসে কত দিয়েছে? এই তো আমরা এই দিয়েছি, আমরা জায়গা দিচ্ছি, আমরা টাকা দিচ্ছি। তো কেন্দ্র কি জায়গা কিনে দেবে নাকি? পশ্চিমবঙ্গে ঘর হবে তো পশ্চিমবঙ্গের জায়গাতেই তো ঘর হবে। তো অদ্ভুত যুক্তি। জল লাইন পাতার ক্ষেত্রে দেবেন বলে থাকেন, আমরা জায়গা দিচ্ছি, তো জায়গা তো পশ্চিমবঙ্গে বাড়িতে বাড়িতে জল গেলে তো পশ্চিমবঙ্গের জমি দিয়েই তো জলটা যাবে। তামিলনাড়ু জমি দিয়ে, গুজরাটের জমি দিয়ে তো লাইনটা পাতা যাবে না। ঘর করলেও তো এখানকার লোকেদেরই তো ঘর করতে হবে। জায়গা দিচ্ছি মানে কাকে জায়গা দিচ্ছে? এই যে অদ্ভুত সব কথা, কেন্দ্রের প্রজেক্ট গুলোকে নিজের বলে চালানো, কেন্দ্রের রেশনকে নিজের বলে রেশন দিচ্ছি বলে চালানো, বিনা পয়সায় চাল, ও হে নন্দলাল বলে গ্যাসের কথা বলে চেষ্টা হচ্ছে। চালটা কার, কোত্থেকে আসছে? এই যে ধান কেনা হয়, ধান কেনায় কেন্দ্রের কত টাকা আসে জানেন? উনি বলে আমি ধান কিনছি চাষিদের কাছ থেকে, টাকাটা কার? এগুলো একটু যাচাই করবেন না? একটু দেখবেন না? যা বলবেন আমি দিচ্ছি আমি দিচ্ছি, আপনারা সব ওই তাতে দিদি বলে দিয়ে দেবেন ভোটটা। যাচাই করবেন না? যাচাই করার সময় এসছে, সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে। আর তার আগে এইগুলোকে একটু শুনুন, লোককে শোনান, বুঝুন, লোককে বোঝান যে যা দেখছি যদি এর পরেও ক্ষমতা জাহির থাকে তাহলে এই ধরনের দুষ্কর্মের ক্ষমতা আরো বাড়বে। তারা ধরে নেবে আমাদের আমাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না, বুড়ো আঙুল দেখাবে। এখনই দেখাচ্ছে, এত কিছু অভিযোগের পরেও গ্রেপ্তার যেহেতু হয়নি অনেকে, এখনই বুড়ো আঙুল দেখাচ্ছে। এরপর যখন ভোট এসে যাবে আরো বুড়ো আঙুল দেখাবে। এদের একটা কথা, জনতার রায় শেষ কথা। আমরা বলি না, হ্যাঁ বলতাম যদি জনতার রায়টা ঠিক মতো করে প্রয়োগটা করার সুযোগ থাকতো তাহলে শেষ কথা বলতাম। এরা ভোটে জিতে যায় আর আইনে হেরে যায় বলে আদালত হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড। আসলে ভোটে তো জেতা তো সহজ, আইনে জেতার থেকে ভোটে জেতা তো সহজ এই শাসকের কাছে। মারধর, খুন খারাপি, ভয় দেখানো, ভোটে জিতে গেলাম। বুথ রিগিং, কাউন্টারে কাউন্টিং এজেন্টদেরকে সরিয়ে ম্যানেজ করে জিতে গেলাম। ভুয়ো ভোট কর্মীকে নিয়োগ করে জিতে গেলাম। ভোটটা জেতা তো সহজ, সেখানে তো মাসল পাওয়ার, মানি পাওয়ারকে ইউজ করা যায়। কোর্টে তো এটা হয় না। যখনই কোর্টে হেরে যায় তখনই ওই রকম কথা। আমাদের ভোটে যে দেখছেন না, বলছেন জনতার আদালতে আপনার বিচার হবে। জনতার আদালতে আমি জানি না জাস্টিস গাঙ্গুলির ক্ষেত্রে কি হবে, কারণ ভোটটা তো ওই রকম হয় না, নিয়ম মাফিক না, অনেক লড়াই করতে হয়, সব সময় সেটা হয়ে ওঠে না। ফলে জাস্টিস গাঙ্গুলির কি রেজাল্ট, জাস্টিস গাঙ্গুলি যে 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 মানের মানুষ, যে গুণী মানুষ, তাকে কোনো ভোট হারাতে পারবে? কিন্তু জানি না তিনি ভোটে দাঁড়ালে কি হবে। তো ওনারা কি চাইবেন, যে কোনো মূল্যে হারাতে হবে, হারিয়ে বলবো এই তো হারিয়ে দিলাম। মানুষ আপনাকে চায় না। মানুষের তো মত তো ওইভাবে নেওয়া হয় না। আর কোর্টের বিচারটা আইনে হয়, এবং আপনারা যে কতটা অবৈধভাবে কাজকর্ম করে সেটা ধরা পড়ে যায় কোর্টে। আর ভোটটা তো ওই হয়, ভোটটা তো হয় না। না, সুষ্ঠুভাবে ভোট হলে সবেতেই হেরে যাবেন, যা ইমেজ আমি দেখতে পাচ্ছি আপনার। তো ফলে দর্শক এইগুলোকে বুঝতে হবে, বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আজকে যে অডিও সামনে আসছে আমি এর আরো গভীরে যাওয়ার চেষ্টা করব, কোথাকার এই ভিডিও, কাকে উদ্দেশ্য করে বলা। ওয়েট করবেন, আরামবাগ টিভিতে নজর রাখবেন। আমি আগামী কয়েকদিনের মধ্যে আমি এর বিস্তারিত রিপোর্ট চেষ্টা করছি আপনাদের সামনে আনার। আরো যদি কোনো কল রেকর্ড থাকে এগুলো শোনান, মানুষকে বুঝতে দিন। পশ্চিমবঙ্গে যা চলছে সেগুলোকে স্টপ করতে হবে। চাকরি বিক্রি সহ যেসব দুর্নীতি চলছে সেগুলোকে বন্ধ করতে হবে। এই বাংলাকে নতুন করে আবার গড়তে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে ভবিষ্যতের নতুন স্বপ্ন দেখাতে হবে। তা না হলে সব ওই ধ্বংসের একটা মানসিকতা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, একটা অন্ধকার নেমে আসছে কার্যত যুব সমাজের কাছে, যেটা আরো ক্ষতি করে দেবে। যুব সমাজ অবসাদগ্রস্ত হয়ে বিপদে চালিত হলে বাংলার আরো অনেক ক্ষতি হয়ে যাবে। ফলে আমাদের সকলের দায়িত্ব মানুষকে সচেতন করার, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার। দর্শক যদি কিছু বলার থাকে, যদি চিনতে পারেন অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।